একজন রাজনৈতিক কার্টুনিস্টের পক্ষে ধর্মের বিভিন্ন প্রতারণা নিয়ে বই লেখা সত্যিই একটি কঠিন কাজ। ধর্ম হলো জনগণের নেশা, আর যারা নেশার জোগাড়ুদের ধরতে চান অথবা তাদের নেশা মুক্ত করতে চান, তাদের কিন্তু নেশারুরা পছন্দ করেন না। ফলে সেটা একটা থ্যাঙ্কলেস দায়িত্ব, কিন্তু একটা নোবেল ডিউটি। এটা তাদের উদ্দেশ্যে যাদের মন উন্মুক্ত, যারা প্রশ্ন করতে ভয় পান না এবং যারা সবকিছু সামনে আনতেও ভয় পান না। চিন্তার স্বচ্ছতা, সংশয়বাদ এবং যৌক্তিকতার জন্য। আমরা আমেরিকাতে করেছি, আমরা অস্ট্রেলিয়াতে করেছি, ইটালি, ফ্রান্স, বেজিং এও করেছি। এখন সময় এসেছে ভারতীয়দের চোখ খুলে দেওয়ার। Yes to our rational warrior Maha. ঈশ্বর আপনার সহায় হন। তুমি ভাবতে পারছো আমি খুব শিগগিরই একটা বইয়ের লেখক হতে চলেছি। বইটা নিও, ডিসকাউন্টও পাবে এবং আমি নিজে সাইন করে দেব। সিরিয়াসলি বলছি মাহা, আশা করি তোমার প্রজেক্টে ভণ্ডদের মুখোশ খুলতে গিয়ে খারাপ কিছু না হয়ে যায়। কি? আচ্ছা, তোমার জীবনকে বোঝার এই যাত্রায় তোমরা ইষ্টদের কোনো অনিষ্ট করে ফেলবে না তো? আরে ঠাকুমা, তুমি প্লিজ বাজে কথা বলো না। ব্যাপারটাকে নিয়ে একটু আনন্দে আছি, আর তুমি সব একেবারে মাটি করে দিচ্ছ। কি যে বলি না তোমাকে। এই সরি গ্র্যান্ডসন, জানো এমন একজনের কথা মনে পড়লো যার চিন্তাধারা একদম তোমার মতো। আর আর কি, তিনি কোনো বই লিখেছিলেন? তুমি পড়েছো বইটা? উনিও তোমার মতন সাধুদের মুখোশ খুলে দেওয়ার জন্য একটা বই লিখতে চেয়েছিলেন, হুম। আর তারপর তিনিও তাদেরই একজন হয়ে যান। হোয়াট? আর সেই বিশ্বাসঘাতক কে? এক্ষুনি তুমি তোমার কথা ফিরিয়ে নেবে। How? যাকে তুমি বিশ্বাসঘাতক বলছো সে আর কেউ নয়, বিশ্ববিখ্যাত স্বামী চিন্ময়ানন্দ, যিনি আধ্যাত্মিকতাকে তুলে ধরেছেন সারা পৃথিবীতে। ওয়াও, তুমি ঠাট্টা করছো না তো? তুমি বলতে চাইছো যে স্বামী চিন্ময়ানন্দ মানে পরম পূজ্য আধ্যাত্মিক গুরু একসময় নিরীশ্বরবাদী ছিলেন, আমার মতো? বাহ, এই গল্পটা তো এবার শুনতেই হবে। পেশায় সাংবাদিক ছিলেন এবং স্বভাবতেই জিজ্ঞাসু। উনি আধুনিক বিশ্বের জন্য অসাধারণ কাজ করেছেন। উনিও প্রথম দিকে তোমার মতোই ছিলেন, নিরীশ্বরবাদী। শুনে মনে হচ্ছে এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তি। কবে কাজটা শুরু করতে চাও? হোয়াট? কি কবে থেকে শুরু করতে চাও? আচ্ছা, এই বুধবার হলে কেমন হয়? এই বুধবার? হ্যাঁ, এই বুধবার। ওয়েল, এই নলিনী আর কতক্ষণ বসে একটু ওয়েট করো। কি? হে নলিনী, হাই। হাই। হরি ওম। হরি ওম। কেমন আছো? খুব ভালো, তোমায় দেখে ভালো লাগছে। শোনো, পরিচয় করিয়ে দিই, ও মাহা। ও একজন ব্রিলিয়েন্ট কার্টুনিস্ট। ও। ও একটা বই লেখার জন্য গুরুদেবের জীবন সম্পর্কে জানতে চায়। Hello. ওর লক্ষ্য সাধুদের মুখোশ খুলে দেওয়া। আরে আপনিও একদম ঠিক জায়গায় এসেছেন। এখানে শুধু সত্যই খুঁজে পাবেন। এই মাহা, এইদিকে এসো, এইদিকে। এই প্রদর্শনীর 4টি ভাগ রয়েছে, আপনি বেছে নিতে পারেন কোথা থেকে শুরু করতে চান। আর আপনি দেখবেন যে এক সেকেন্ড, নলিনী এটা কতক্ষণ ধরে চলবে? ঠিক ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। তো শুরু করা যাক। আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। একাধারে ফ্রিডম ফাইটার এবং এথিস্ট। নলিনী, এবার কিন্তু সত্যি কৌতূহল হচ্ছে। তাহলে কোথা থেকে শুরু করবে? এথিস্ট অংশটা বেশ ভালো লাগছে, তবে অবশ্যই তাহলে শুরু থেকেই না হয় শুরু করা যাক।
ঠিক আছে, তাই হোক। হ্যাঁ। দাঁড়ান দাদা। এই, দাঁড়াও দাঁড়াও। মোহনলাল, তুমি ওপরে গিয়ে দেখো তো। আরে আরে বিপ্লবী কি করছেন? দাঁড়ান দাঁড়ান, চিন্তা করবেন না, ভরসা রাখুন। আমাদের আপনাদের সাহায্য করা উচিত, ভরসা রাখুন। আমাদের সবার ওনাকে সাহায্য করা উচিত। কি স্যার, কাউকে খুঁজছেন নাকি? সব ঠিক আছে তো? নমস্কার দারোগা বাবু। আর এটা এটা আমাদের নয়, এটা ওনার। দারোগা বাবু, মন্দিরের প্রসাদের জন্য দুধ নিয়ে যাচ্ছি। খুলে দেখাও, প্রসাদের দুধ? খুলে দেখাও। আরে প্রসাদকে অপবিত্র করবেন নাকি? হ্যাঁ ঠিক আছে। মোহনলাল, চলো, হয়ে গেছে। আবার কি? জয় বজরং বজরং বলির বলির জয়। জয়, জয় বজরং বলির জয়। স্যার, হ্যাঁ চেষ্টা চালিয়ে যান, অবশ্যই পাবেন। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে আর যাবে কোথায়? অবশ্যই খুঁজে পাবো। আরে চলো চলো। আর সবাই তো হতবাক। আমি প্রায় ওদের হাতের মুঠো থেকে ফসকে বেরিয়ে এলাম। তুমি সেই অফিসারের মুখ দেখলে বুঝতে পারতে, একেবারে গবেট। আমাকে সারা শহরে তাড়া করলো, কিন্তু এত কাছ থেকে দেখেও চিনতে পারলো না। তুমি কতদিন এভাবে পালিয়ে বেড়াবে বালান? তোমার ওখানে থাকা উচিত ছিল, ওরা হাসির খোরাক হয়েছিল। দেখো বালান, তোমার প্রাণের মূল্য অনেক। তোমাকে এমন জায়গায় লুকোতে হবে যেখানে ওরা কখনো খুঁজে পাবে না। তুমি এইখানে যাচ্ছ। ব্রিটিশ ইন্টেলিজেন্স আমাদের ভেড়া সিংহের গুহায় লুকোবে? না, আমাদের সিংহ যাবে আমাদেরই গুহায় আর ওই ভেড়াগুলোকে বের করে আনবে। তুমি কুমার ছদ্মনামে ওদের পাঠানো প্রতিটি গোপন সংকেত ডিকোড করবে এবং সঙ্গে সঙ্গে আমাদের জানাবে। ঠিক চন্দ্রশেখর আজাদের মতো ব্রিটিশরা তাকেও খুঁজছিল, কিন্তু তাকে খোঁজার জন্য যে গাড়িটা ব্যবহার করা হয়েছিল সে তার ড্রাইভার সেজেছিল। এবার কিন্তু প্রাণ বাঁচানোর কোনো সুযোগ তুমি পাবে না বালান। প্রস্তুত তো? মর্স কোড স্কিলটা একবার ঝালিয়ে নিতে হবে। তাহলে কবে রওনা দেবো? দ্যাটস দ্য স্পিরিট বালান।
কাশ্মীরের দিকে যাচ্ছে আর্মড নাকি একজন মাদ্রাসি নেতা মাদ্রাসি তথ্য সম্পূর্ণ সঠিক স্যার। এসব কি হচ্ছে? আমাদের চোখের সামনে একজন গুপ্তচর ছিল, সেই ম্যাড্রাসি ছেলেটা। ওর কাছে আমাদের অনেক গোপন তথ্য ছিল স্যার, আর এখন সে পগার পার। কি ফগার পার মানে? আসলে ও আমাদের ঠকিয়েছে। ওর ডিকোড করা শেষ মেসেজ ছিল এটা, আমাদের সতর্ক করেছে ওর নিজের বিষয়েও। বোধহয় সেটাই ছিল ওর অদৃশ্য হওয়ার সংকেত। কি কে ওকে অথরাইজ করেছিল এই ইউনিটে? আসলে আপনিই স্যার, এই কয়েক মাস আগে। এ ব্যাপারে স্মিথ কিছু জানে? যে আপনি ওকে আমাদের ইউনিটে নিয়োগ করেছিলেন? নো ইউ ব্লাডি ইডিয়েট, ও আমাদের ব্যাক স্টেপ করেছে সেটা। ও এখনো নয় স্যার। রাইট। এই যে মাদ্রাসি কুমার না কি যেন থাকতো কোথায়? এগুলো কি গভর্নমেন্ট ব্যারাকস? এখানেই ও লুকিয়ে আছে স্যার। ওটা তোমার হাতে ওটা কি? আসুন আমি দেখাচ্ছি। এই সেই জায়গা স্যার। Shut the door. ঘরটা বেশ ছোট, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন স্যার। Thanks for the hospitality. New India emerging. Watch your step. What? কালকের মধ্যে ওকে আমার চাই। জনস্টনের ইন্টারোগেশন রুমে কাল সকালে ওকে দেখতে চাই। যা করতে হয় করো। Do I make myself clear? ইয়েস স্যার। এ ওয়ারেন্ট জারি হয়। 1943-তে কাশ্মীরে ব্রিটিশ গোয়েন্দা দপ্তরে চোখ দেয় নকল নোটি বানিয়ে ওর ঊর্ধ্বতন অফিসারদের ঠকাতো। ইউ নো হাওয়ার্ড, যা ভেবেছিলাম তার চেয়ে বেশি ডেঞ্জারাস। অলরেডি আমাদের চোখে দুবার ধুলো দিয়ে গেছে। দুবার? তবে অবশেষে তৃতীয়বার ব্যর্থ তো হতেই হলো। আমাদের খাটো চোখে দেখেছিল নিশ্চয়ই, তাই ওকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া তো আমার দায়িত্ব। তুমি কি বলো ফক্সওয়ার্থ? ও ইয়েস, এটা আমাদের দায়িত্ব। বালকৃষ্ণ মেনন, প্রচারক, গুপ্তচর, দুষ্কৃতী, অন্তর্ঘাতী, আতঙ্কবাদী। আর মারতে হবে না। চেয়ারটা এদিকে নিয়ে এসো। পরিকল্পনাটা ভালোই ছিল। তুমি সত্যি ভেবেছিলে যে কাগজের টুকরো দিয়ে পৃথিবী পাল্টে দেবে? নিজেকে স্পেশাল মনে করো? তোমার মতন হাজারটাকে এর মধ্যেই ধরেছি। কোনো আশা নেই। গেট ইট? ভেবেছিলাম ভগৎ সিংকে ফাঁসি দিলে তোমরা চুপ করে যাবে, কিন্তু তাও তোমরা বুঝতে চাও না। তোমরা তো হিরো হতে চাও। একজন মানুষকে ফাঁসি দিতে পারেন, কিন্তু তার আদর্শকে নয়। স্বীকার করুন, আমি 10 মাস আপনার নাকের ডগে ঘুরে বেরিয়েছি, আপনি জানতেও পারেননি। Damn it! এবার নামগুলো বলো। আমরা জানি তোমার আইনেতে যথেষ্ট কন্ট্যাক্টস আছে। তোমার লোকাল এজেন্টস কারা? তুমি শান্ত হও। ওকে কারাগারে আটকে রাখো, ও যেন কারোর সঙ্গে কথা বলতে না পারে। যাও, ওকে নিয়ে যাও। কারাগারের ভেতর থেকে তুমি কি সংগ্রাম করো দেখি। ভালো করে শোনো, আমরা এখানে থাকবো। আপনাকে স্বাগত, কিন্তু আমাদের পতাকার নিচে। নিয়ে যাও ওকে।
এই টার্মে মূলত অষ্টাদশ শতাব্দীর লেখকদের পড়ব, এর পরের টার্মে ঊনবিংশ শতাব্দীর লেখকদের। এই সাহিত্য বহু শতাব্দী ধরে সৃষ্ট এবং এটি আজও ততটাই প্রাসঙ্গিক যতটা আগে ছিল। কারো কোনো প্রশ্ন? স্যার, আমি সিলেবাসটা দেখছিলাম, একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমরা নিশ্চয়ই পড়ব জার্মান, ফ্রেঞ্চ, এমনকি গ্রিকদের নিয়েও, কিন্তু ভারতীয়দের নিয়ে কিছুই নেই। এমনকি সম্রাট অশোকও নেই। আবার রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, যেটা নোবেল পুরস্কার পেয়েছে, সেটাও নেই। মানে হ্যাঁ, ঠিকই বলেছ। তবে আমি শুধুই একজন লেকচারার, আমি সিলেবাস বানাইনি। সেটা ব্রিটিশে বানিয়েছে, তাই না? বলেন, যদি আর কোনো প্রশ্ন থাকে আমরা ব্রেকের পর সেটা নিয়ে ক্লাসরুমে আলোচনা করতে পারি। থ্যাংক ইউ। শোনো, তুমি যা বললে আমি শুনলাম। এটা দেখলে হয়তো তোমার সুবিধা হবে। আমাদের আগামী কাজ নিয়ে কিছু আলোচনা দরকার। তোমার সময় হবে? বালান, তুমি এখনো এখানে? তাড়াতাড়ি এসো, আমাদের ম্যাচ আছে। এসো এসো। যাচ্ছি। শোনো ভাই, আমার একটা টেনিস ম্যাচ আছে, তোমার সঙ্গে তারপর দেখা করছি, ঠিক আছে? ঠিক আছে। এক্সকিউজ মি। গেম সেট ম্যাচ মেনন শ্রফ। থ্যাংক ইউ। দারুণ খেলেছো বালান। জয় গণপতির জয়। গণপতি ম্যাচটা জেতালো নাকি আমি? একটু ভক্তির শ্রদ্ধা রাখো বালান, উনি তোমার মাধ্যমেই খেললেন। আচ্ছা বলো তো, বলটা কোথায় গেছে দেখেছো? ওটাকে ট্রফি হিসেবে রাখতে চাই। লক্ষ্য করিনি, হয়তো নর্দমার দিকটায় মেরেছো। তাই নাকি? ঠিক আছে বালান, আমার জন্য দাঁড়িয়েও, আমাকে ছাড়া ক্যান্টিনে যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। গ্রেট ম্যাচ। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি তো ওই কাগজটা দেখার সুযোগ পেয়েছিলে? ওই ওপর ওপর। তবে তুমি কি ইউনিভার্সিটির মুক্তি আন্দোলনে যুক্ত হতে চাও? হ্যাঁ, সেই জন্য তো এখানে আসা। এখনো এখানে বিপ্লবের আগুন জ্বলছে। সাব্বাস ভাই, দারুণ দারুণ। আরেক সেট খেলবে নাকি বলেন? এখন না, পরে। শিওর তুমি? হ্যাঁ হ্যাঁ। এসব লাগবে না। ওহো, তুমি নিরীশ্বরবাদী? প্রথমে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হতে হবে, আর তারপরে সব থেকেও। আচ্ছা বেশ, আগামীকাল কেমিস্ট্রি ল্যাবের পিছনে দেখা করব, ঠিক 5টায়। ওকে, শার্প 5 PM দেখা হচ্ছে। জয় হিন্দ। জয় হিন্দ। কোথায় যাচ্ছেন? বিকে মেনন। এখানে কোনো মেনন ফেনান নেই। মেনন, যান যান, চলে যান। আরে মিথ্যে যেতে বলছি বলছো। তো, এখানে কোনো মেনন ফেনান নেই। শুয়ে পড়ো। এই রুমে ও বেশিক্ষণ বাঁচবে বলে মনে হয় না। তাতে কি, ওকে একটা কুকুরের মতো মরতে দাও। তাড়াতাড়ি করো ডক্টর, জনসনের অ্যানিভার্সারি আজকে। এই জঘন্য শহরে এর থেকে বেশি ছুটি তো আর পাওয়া যায় না। আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি অফিসার, বাইরে প্রচুর মানুষ প্রতিবাদ করছে। গত 2 মাসে 11 জন মারা গেছে। বালান একজন প্রখ্যাত ছাত্র নেতা, ওর কিছু হলে কিন্তু সবাই গর্জে উঠবে। আই ডোন্ট কেয়ার। আই এম সরি মিস্টার ফক্সওয়ার্থ, আমরা ওর মৃত্যুর দায় নিতে পারবো না। আমি জানি সেটা। তুমি নিজের কাজটা করো, আর কোনো বন্ডি যেন মারা না যায়। এদিকে এসো। আজকে রাতটা সার্ভাইভ করবে না, যা করতে হয় করো। তোমরা জানো কি করতে হয়, ইউ নো দ্য ড্রিল।
দাদা চা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ দাদা, আধ ঘন্টা বাদে ডাক্তারবাবুকে ওনার বাড়ি থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি চাটা খেয়েই ওনাকে নিয়ে আসবো। আঙ্কেল, মিসেস ডিসিলভাকে খুঁজে না পেলে ও হয়তো আজ বাঁচতো না। সত্যি বলতে আপনি ভগবানের স্বরূপ। আরে না না, এসব বলো আর না। আঙ্কেল, আপনি জানেন ওর জ্ঞান ফেরার পর প্রথম কার নাম নেয়? আমার নাম শ্রফ। তাড়াতাড়ি গিয়ে ওর ওষুধগুলো কিনে নিয়ে এসো, কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে। মিস্টার মেনন, যুদ্ধে আমি আমার ছেলেকে হারিয়েছি। আমি জানি বাবা মার কি অবস্থা হয়, আমার অভিজ্ঞতা আছে। আর একটা কথা কি জানেন মিস্টার মেনন, ওর নাকটা দেখে আমার নিজের ছেলের কথা মনে পড়ছে। সব তুমি তুমি ঠিক আছো তো? তুমি কোথাও যাবে না। তোমার উপর পুলিশের নজর আছে, ওরা তোমায় খুঁজছে। ওকে সাবধানে থাকতে হবে। সবাই ঠিক আছে এবং নিরাপদেই থাকবে যদি তুমি আর কোনো বোকার মতন কাজ না করো। পুলিশরা এখনো তোমায় খুঁজছে, গতকালও আমি দেখেছি। তোমার বাবা উঁচু মহলে কথা বলেছে আর আশ্বাস দিয়েছে যে তুমি কোনো রকম কোনো বিপদে জড়াবে না। এর জন্য ওকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে, এমনকি কোচিনের মহারাজার কাছেও যেতে হয়েছে, যাতে ওরা তোমার বিরুদ্ধে মামলা তুলে নেয় পাকাপাকিভাবে। যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাকে ওরা মেরেই ফেলেছিল। তুমি কত দূর যেতে পারবে বালান? তুমি কিন্তু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছো। দেখো তুমি কিভাবে নিজেকে বাঁচিয়ে সত্যিকারের পরিবর্তন আনতে পারো। আন্দোলনকে তো অন্যভাবেও সাহায্য করা যায়। আমি জীবন ফিরে পেয়েছি আরো সাহসী হওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য নয়। কিছু না করে চুপচাপ বসে থাকবো? এটা কিছু সময়ের ব্যাপার। আমরা সবাই জানি যে ব্রিটিশরা খুব শিগগিরই চলে যাবে। মিসেস ডিসিলভা, আপনি ওকে একটু বোঝানোর চেষ্টা করুন। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out. আরে আরে বালান, অবশেষে স্বাধীন হলাম। ভারত স্বাধীন হয়েছে, ভারতীয়রা নয়। তুমি এসব কি বলছো বালান? প্রকৃত অর্থে স্বাধীনতার অর্থ কি? একটা জাতভিত্তিক ব্যবস্থা জন্ম নেওয়া, এটাই স্বাধীনতা? দারিদ্র্যের মধ্যে বিশৃঙ্খলায় জীবনযাপন করা, এটাই স্বাধীনতা? আচার অনুষ্ঠান, অন্ধবিশ্বাসের মধ্যে জীবনযাপন, এটাই স্বাধীনতা? ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা ভারতীয়রা, সাধারণ মানুষরা সত্যিই কি স্বাধীন হলাম? ওয়াও, সত্যি অসাধারণ গল্প। মানে নিরীশ্বরবাদী, স্বাধীনতা সংগ্রামী, সাংবাদিক এবং দার্শনিক। হ্যাঁ, অসাধারণ একজন মানুষ না? সত্যি। কেউ একজন খুব আগ্রহী হয়েছে দেখতে পাচ্ছি। এটা বাদ কি করে দিতে পারি? এটা আমার পছন্দের জিনিস। স্যার। বালান, তোমার লেখা আমাদের খুব পছন্দ হয়েছে। কি বললেন? এবার বলো কি নিয়ে ভাবছো? আমরা তোমায় পার্মানেন্টলি নিযুক্ত করতে চাই, মাইনেও বেশি পাবে। অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। তোমার পরের লেখাটা কি? অনেক কিছু নিয়েই তো লিখতে চাই। আরে পারিশ্রমিক নিয়ে ভেবো না তো। না না, টাকার কথা নয় স্যার। আমি ভাবছি যে কোন বিষয় লিখব। আপনার মাথায় বিশেষ কিছু আছে যে বিষয়ে আমি লিখতে পারি? সেটা তোমার উপরই ছেড়ে দিচ্ছি। দেখো যাতে তোমার লেখার পাঠক সংখ্যা বাড়তেই থাকে। আচ্ছা বেশ, তাই হবে। স্যার, একটা দারুণ আইডিয়া আছে। আমি ভাবছিলাম যে আমার ভারতীয়দের আরো বেশি করে জানানো উচিত যে আমাদের ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল। মুচি একজন কারিগরের প্রতীক, যে সারা জীবন নিজের কাজ ছাড়া অন্য কোনো দিকে মন দেয়নি। এই কাজটা অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ, কিন্তু তা সত্ত্বেও একজন মুচির কাছে তার অস্তিত্ব একমাত্র তার কাজের মাধ্যমেই বেঁচে থাকে।
একজন মুচির এছাড়া অন্য আর কোনো পরিচয় নেই। সে নিজেকে মুচি বলেই পরিচয় দেয়, আর অন্য সকলে তাকে মুচি নামেই চেনে। জুতো সারানোর সঙ্গে সঙ্গে এই বৃহৎ সমাজের দায়ভারও সে বহন করে চলেছে, কিন্তু তবুও এই মানুষটা তার কাজের প্রকৃত স্বীকৃতি পায় না। যেদিন পাবে সেদিন হয়তো একটা প্রকৃত সমাজ গড়ে উঠবে। দারুণ, আকর্ষণীয়। বিষয়টা কিন্তু খুবই ইউনিক। এটা প্রিন্টে যাওয়ার মতন। থ্যাংক ইউ স্যার। লেখক পরিচিতি লিখেছ মুচি। তুমি চাও তোমাকে সবাই মুচি বলে ডাকুক? এতটাই বিনয়? আমি পরিচয় গোপনই রাখতে চাই, বরং সাধারণ মানুষের মতামত ও সমস্যাগুলো জানানো হোক। সাধারণ মানুষ? অনেকগুলো ছেঁড়া জুতো তোমায় মেরামত করতে হবে মুচি মশাই। এটাকে প্রিন্ট করতে পাঠিয়ে দাও। স্যার, ইসমাইল, হ্যাঁ স্যার। শ্রফ, যে মানুষটা সবসময় আমার সঙ্গে থাকতো, সে এখন এইটুকু পাত্রের মধ্যে আবদ্ধ। তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। রক্ত মাংস কিছুই অবশিষ্ট নেই, দেহ প্রাণ কিছুই না। এই জীবনের অর্থ কি? জীবন কি? জীবনের এই খেলা কত অদ্ভুত। আমি মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম, কেউ ভাবেইনি যে আমি বেঁচে থাকব। আর যে পুরোপুরি সুস্থ ছিল, সে আজ এই পাত্রের মধ্যে গঙ্গায় মিশে যাওয়ার অপেক্ষায়। কি কাকু, এত কম দিলে হয় না? কি সামান্য বলো? কাজের জন্য এত চাইছো? এই যে, আমি এসো একদম তো, ঠিক এসো, দিয়েছি। এসো। বাবাজি প্রণাম। ভগবান তোমাদের মঙ্গল করুন, প্রণাম, ভগবান স্বামী। তোমাদের সুখে রাখুন। হ্যাঁ, আশীর্বাদ করুন। আমি ভগবানের কাছে তোমাদের সুখী দাম্পত্যের জন্য বিশেষ যজ্ঞ করব। চল চল। এসো বাবা, এসো এসো, এদিকে এসো, দীর্ঘজীবী হও বাবা। এসো এসো। প্রণাম, আয়ুষ্মান প্রণাম, ভব, প্রণাম, সুখী হও বাবাজি। তোমরা, যশস্বী ওই ভব। লোকটা এত জীবনের পরিশ্রম সব করে বাধা 30 বিপত্তি পয়সা কেটে পেল, যাবে, আমার আর কাছে তুমি এসো কে বাবা, হে? আমার কাছে 5 এসো, টাকা নিলে সব লজ্জা ঠিক করে না? দেবো। গুরু এই দাঁড়াও, ভবসাগর পার করাবে। আমি তোমার সব ভণ্ডামি ফাঁস করে দেবো।
এসো প্রণাম, স্বামীজি। এসো সবার ইচ্ছা পূরণ হবে এসো সব ওপরওয়ালার ইচ্ছা ওম ভগবতে শান্তি ওম ওম দাদা যাবেন নাকি? থ্যাংক ইউ। হ্যাঁ যা বলেছ। ও তাই নাকি? তুমি পারো। তারপরে আমাদের মধ্যে একটুখানি ঝগড়াঝাটি হয়। ওকে আমি বোঝাই যে কি হয়েছিল বা কি হতে পারতো। আর আমি ওকে একটা বেশ সুন্দর নেকলেস দিই, হীরের, ইন্ডিয়ান ডিজাইনের, দারুণ দেখতে ছিল কিন্তু। বিশ্বাসই হচ্ছে না তুমি তোমার সব টাকা বান্ধবীর জন্মদিনে খরচা করে ফেলেছো। আর এক সপ্তাহের মধ্যেই ও তোমায় ছেড়ে দিল। অন্তত আমি নিজের আনন্দের জন্য খরচা করেছি। তোমার মতো তো নয় যে কোথাকার কোন সাধু সন্ন্যাসীদের পেছনে টাকা ঢালে। দেখো ভাই, আমি সকলের মঙ্গলের জন্য দান করি, আর ওরা আমাকে আশীর্বাদ করে। এতে সমস্যাটা কোথায়? ওরা তো অনেক ভালো ভালো কাজও করে, আর তার জন্য তো অর্থের প্রয়োজন। তুমি কিভাবে জানলে যে ওরা তোমার টাকা সঠিকভাবে ব্যবহার করছে? ওদের সেখানে থাকা উচিত যেখানে প্রকৃত সাহায্য প্রয়োজন, ওই পাহাড়ের উপরে নয়। এরা আসলে কুড়ে অপদার্থের দল, আর তোমরা বোকার মতো ওদের বিশ্বাস করো। যাকে আই এম সরি। বালন, তোমার নিজে গিয়ে একবার দেখা উচিত। চাইলে আমরাও নিয়ে যেতে পারি। একটা গল্প আছে। এক ব্যক্তি একবার দেখলো একটা বাঁদর নদী থেকে একটার পর একটা মাছ ধরে ধরে পাড়ে উঠিয়ে রাখছে। মাছগুলো ছটফট করতে করতে মারা যাচ্ছে। অবাক হয়ে ওই ব্যক্তি বাঁদরটাকে জিজ্ঞেস করলেন, এটা কি করছো? বাঁদরটা বলল, দেখছো না, আমি মাছগুলোকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছি। একই রকম ভাবে আমরা ওই বাঁদরের মতোই করছি। না, তোমাদের বাঁদর বলিনি, ওই সাধুগুলোকে বলেছি। কিছু সাধু হয়তো ভণ্ড, কিন্তু সবাই নয়। ধর্মই হলো সাধারণ মানুষের আফিম। এই মানুষগুলোরই আমি মুখোশ খুলে দেব। যদি তুমি সত্যিই সেটা করতে চাও, আমি চাই তুমি একজনকে দিয়ে শুরু করো। একজন সন্ন্যাসী, তার মুখোশ তুমি খুলতে পারো। বলো রাজি? বালন, তুমি কি রাজি? মূল্যবোধের অভাব, অদ্ভুত আচরণ, জীবনের কোনো স্পন্দন নেই সেই আবদ্ধ চার দেওয়ালের গণ্ডিতে। আনন্দ, আবেগ, উত্তেজনা কোনো কিছুই যেন ঠিক মতো নেই, সবটাই যেন মেকি। এই পৃথিবী যেখানে সততা প্রায় বিলুপ্ত, সেখানে আমি আমার সত্তাকে বিসর্জন দিয়ে এমন কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হব না যারা নিজেদের উন্নত সমাজ বলে। আমি এই সমাজকে বেশ ভালো মতো বুঝে ফেলেছি। এবার সময় অন্য দিকটা অনুসন্ধান করার। যাদের অবলম্বন শুধুমাত্র ভিক্ষাপাত্র, তারা সমাজের পরজীবী। স্বামীজি, একবার এটা একটু দেখে নেবেন। আপনি যে বইগুলোর কথা বলেছিলেন স্বামীজি, তার লিস্ট এখানে আছে, পাঠিয়ে দেবো? না স্বামীজি, বইগুলো কি পাবলিশার্সের থেকে চলে এসেছে? স্বামীজি, আমি বালকৃষ্ণ মেনন, দিল্লি থেকে এসেছি, একজন সাংবাদিক, ন্যাশনাল হেরাল্ডের। মিস্টার রাম আমাকে পাঠিয়েছেন। আপনার একটা সাক্ষাৎকার নেওয়া যাবে? আগামীকাল সন্ধেবেলা আসুন, তখনই কথা হবে, কেমন? আজ যেটা সন্ধেবেলা বলছিলাম। হয় না? আজ আমি একটু ব্যস্ত রয়েছি, আগামীকাল সন্ধেবেলায় আসুন, ঠিক আছে? স্বামীজি,
আমি একজন শিক্ষিত মানুষ, আর সাংবাদিক হিসেবেও আমার আরও কাজ আছে। পড়তে লিখতে জানলে আর ডিগ্রি থাকলে আপনি শুধুই স্বাক্ষর হবেন, শিক্ষিত নন। কাল সন্ধেবেলা আসুন, তখনই আপনার সঙ্গে কথা হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন, তবে পাবলিশার্সের থেকে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা আর আমাদের হসপিটাল গিয়েও একবার দেখতে হবে। ঠিক আছে স্বামীজি। আপনি পড়তে জানেন না? ও হ্যাঁ জানেন তো, কিন্তু বোঝার ক্ষমতা নেই, তাই তো? ও সুস্থ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। 3 দিন নিয়মিত ওষুধগুলো খাওয়াবেন, ওনাকে ওষুধগুলো বুঝিয়ে দিন। ঠিক আছে স্বামীজি। ও একদম ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আচ্ছা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। বাচ্চা মেয়েটার বাঁচার আর আশা নেই, ও অস্পৃশ্য। তবুও আপনি নিজের দায়িত্বে ওকে সবচেয়ে ভালো হাসপাতালে ভর্তি করালেন, এটা সত্যি প্রশংসনীয়। কিন্তু আমার আপত্তি হলো, আপনি ওর মাকে ভগবানের মূর্তিটা দিয়ে মিথ্যে আশ্বাস কেন দিলেন? মেয়েটি তো বেশি দিন বাঁচবে না, এটা নিশ্চিত। মিথ্যে আশ্বাস কিভাবে? আপনি ওকে একটা পাথরের টুকরো দিয়ে সেটাকে পুজো করতে বললেন। ওরা আপনাকে বিশ্বাস করে, তাই অবশ্যই তো অমান্য করবে না। কিন্তু আপনি একজন ডাক্তার হিসেবে জানেন যে মেয়েটির বাঁচার আশা নেই, তবু আপনি ওদের মিথ্যে আশ্বাস দিয়ে সেই ভগবানের প্রার্থনা করতে বললেন যার কোনো অস্তিত্বই নেই। প্রার্থনা আমাদের ভিতরের উচ্চতর শক্তিকে জাগ্রত করে। এটা মিথ্যা আশ্বাস নয়, এটা আমাদের শক্তি দেয়, প্রকৃত শক্তি। হরি ওম স্বামীজি। হরি ওম। ঈশ্বরের ক্ষেত্রে আমাদের জনপ্রিয় সংস্কৃতিতে মূর্তিগুলো আমরা যেরকম দেখি, সেগুলোকে কাল্পনিক আর অস্তিত্ববিহীন বলবো। সেগুলো আসলে প্রতীক, সর্বোত্তম সত্যের একটা প্রতিকৃতি মাত্র। কিন্তু যদি প্রকৃত ঈশ্বরের উপস্থিতির কথা বলেন, তাহলে কি আপনি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আমাদের চারিদিকে তার উপস্থিতি অনুভব করেন না? চক্রাকারে আবর্তিত হতে থাকা এই সৃষ্টি, রক্ষা আর ধ্বংসের প্রতিটি মুহূর্তে। এমনকি আপনার এই নিরীশ্বরবাদী মনের অগোচরেও আমি ঈশ্বরের উপস্থিতি দেখতে পাই। এটা বিতর্কের বিষয়। যদি সত্যি ঈশ্বর থাকেন, তবে এত অবিচার, এত অন্যায় হতে দিচ্ছেন কেন? হিংসা, মহামারী, যুদ্ধ, এটাই যদি ঈশ্বরের মহিমা হয়, তাহলে আমি এতে মোটেই খুশি নই। সর্বমঙ্গলময় ঈশ্বরের থেকে কি এসব কখনো আশা করা যায়? আপনি যেইভাবে ভাবছেন, ঈশ্বর ঠিক সেইভাবে কাজ করেন না। আমাদের জীবনে যা ঘটছে তার জন্য তিনি নন, সেই সব কিছুর জন্য আমরা দায়ী। আমরা তাঁর হাতের কোনো পুতুল নই যে আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করবেন। আমাদের পাপ পুণ্য সবকিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। এমনকি আমরা আমাদের অতীতের কর্মফলের দ্বারাই নিয়ন্ত্রিত। তাহলে দেবতা যদি আমাদের জীবনের জন্য দায়ী না হয়ে থাকেন, তাহলে এই সব কিছুর মধ্যে দেবতার ভূমিকাটা কি? আর দেবতার প্রয়োজনই বা কি? ভগবান হলেন গাড়ির পেট্রোলের মতো। পেট্রোল না থাকলে গাড়ি কি করে চলবে? ধরা যাক আপনি গাড়ি চালানোর সময় একটা দুর্ঘটনা ঘটে, এর জন্য কে দায়ী? যে চালক, যে গাড়ি, নাকি পেট্রোল? গাড়ি কোন দিকে যাবে তা চালকের সিদ্ধান্ত, পেট্রোলের নয়। কিন্তু পেট্রোল ছাড়া গাড়ি চলতেও পারে না। সেই রকম একইভাবে জীবন অথবা ঈশ্বরের স্পর্শ ছাড়া একজন অপরাধী অপরাধ বা একজন সন্ন্যাসী ধ্যানও করতে পারেন না। তাহলে প্রার্থনা কেন করব? ওনার তো আমাদের কাজের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই। এটা তো অযৌক্তিক। আসলে আমরা যেমন চিন্তা করি তেমনই কাজ করি। আমরা সেই মনকে বিশ্বাসই করি না যে নিজের কাজে চালিত হতে পারে এবং নিজের বাস্তবতা সৃষ্টি করতে পারে। আমরা যেমন ভাবি তেমনই করি।
মুক্ত ইচ্ছার জন্য মুক্ত আত্মার প্রয়োজন। এই মুক্ত ইচ্ছা আসবে কোত্থেকে নাস্তিক বাবু? প্রার্থনা মুক্ত আত্মার পরিচিতিকে আরো দৃঢ় করে। এটা অনেকটা আত্মার ব্যায়ামের মতো। যেমন হাঁটা চলা হলো আমাদের শরীরের ব্যায়াম, যেমনটা দেখতেই পাচ্ছ আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। হরি ওম। হরি ওম, হরি ওম। প্রণাম স্বামীজি। প্রণাম স্বামীজি। বালান, তোমার মনে অনেক প্রশ্ন। কিছু প্রশ্নের উত্তর কেউ কেউ দিতে পারবে, তবে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর তুমি ছাড়া কেউ দিতে পারবে না। সে তোমার অনুসন্ধিৎসা নয়, এক অনুসন্ধান। সেই অনুসন্ধান কখন শুরু করবে বালান? হ্যালো। হ্যালো, রাম স্যার, বালান বলছি। হ্যাঁ বালান, কেমন আছো? ফাইন, থ্যাংক ইউ স্যার। স্যার, এই সাধুর ব্যাপারে যতটা ভেবেছিলাম উনি তার থেকেও বেশি, এবং উনি বেশ বুদ্ধিমানও। ভোরের আলো ফুটতেই উনি উঠে পড়েন, বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করেন, বই লেখেন, এমনকি একটা ডিসপেন্সারিও চালান। ওনার কথার মধ্যে রহস্য আছে। আমার মনে হয় সাক্ষাৎকার জমা দিতে আরও কিছুদিন সময় লাগবে স্যার। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, যতদিন সময় লাগে নাও। থ্যাংক ইউ স্যার। গুড লাক বালান। হরি ওম। जय गणेश जय गणेश पाहि मां श्री गणेश श्री गणेश रक्ष मां श्री गणेश रक्ष मां जय गणेश जय गणेश জীবন, মৃত্যু, সৃষ্টি এবং অস্তিত্ব, প্রার্থনা এবং তার শক্তি, এই সব নিয়ে আলোচনা। এই মূল ধারণাগুলো, যেগুলো সম্পর্কে আমি শিক্ষা বা শিক্ষার অহংকার নিয়ে বেঁচেছিলাম, এখন হঠাৎ করেই আমার উপলব্ধি থেকে অনেক দূরের বলে মনে হচ্ছে। এমনকি প্রথমবারের জন্য সব উত্তর জানার অস্থিরতাও আমার মধ্যে নেই। আমার হৃদয়ে শান্তি এসেছে, আর আমার বুকে এক অজ্ঞাত যাত্রায় প্রবেশের উত্তেজনা। বালান, তুমি কি জানো তুমি কি খুঁজছো? খুঁজে পেয়ে গেলে অবশ্যই জানতে পারবো। তোমার কিছু প্রশ্ন আছে বলছিলে? হ্যাঁ, প্রশ্নগুলো তো আছেই। যে প্রশ্নগুলো তোমার পকেটে রয়েছে তার উত্তর দিতে আমার 15 মিনিট লাগবে। তারপর সাক্ষাৎকার শেষ হয়ে যাবে আর তুমিও চলে যাবে। কিন্তু এটাই কি শুধু তোমার অনুসন্ধিৎসা? ভাবো, প্রশ্নেই সীমিত থাকবে নাকি অনুসন্ধানী হবে? আসলে প্রশ্নোপনিষদের একটা গল্প আছে 6 জন ছাত্রের, যারা ঋষি পিপালাদের কাছে কিছু দ্বিধা নিয়ে গিয়েছিল। তিনি তাদেরকে সরাসরি উত্তর না দিয়ে বরং তাদের 1 বছর তাঁর আশ্রমে তপস্যার ব্রহ্মচর্য পালন করতে বলেছিলেন। এবং ঠিক এর পরেই সেই ছাত্ররা বুঝেছিল আসলে তাদের প্রশ্ন ঠিক কি হওয়া উচিত। তারপর তিনি উত্তর দেন। আমি শুরু করেছিলাম প্রশ্ন নিয়ে, কিন্তু তোমার প্রশ্ন নয় বালান, অনুসন্ধান কি? কয়েক মাস আগে আমি মৃত্যুশয্যায় ছিলাম, আর এখন আমি এখানে। আমার এক বন্ধু যে সম্পূর্ণ সুস্থ ছিল, সে কোনো কারণ ছাড়াই মারা গেল। সে মারা গেল, কিন্তু আমি বেঁচে আছি। আমি এটারই উত্তর খুঁজছি। আপনি এটাকে প্রশ্ন বলবেন নাকি অনুসন্ধান? এটা নির্ভর করে তোমার অনুসন্ধিৎসা কতটা গভীর এবং তীব্র তার ওপর। দেখো, প্রকৃতির দৈবিক সৌন্দর্য,
করে মানুষ ক্রিয়াহীন হয়ে ক্রিয়াশীল থাকতে পারে? এটার আসলে মানেই বা কি? এই মুহূর্তে তোমার মধ্যে একটা অংশ আছে যা ক্রিয়াহীন। এই অংশটি হলো পর্যবেক্ষক। এটাই সাক্ষী আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ কার্যকলাপের। তোমার অভ্যন্তরের সেই অংশই, সেই চেতনাই চিরকালীন এবং ক্রিয়াহীন। হ্যালো রাম স্যার। হ্যাঁ বালান। মনে হয় আমার আরো 3 সপ্তাহ লাগবে। কি তুমি 1 মাস আগেও একই কথা বলেছিলে বালান? আমার তো সন্দেহ হচ্ছে তুমি আদৌ ফিরবে তো। অবশ্যই আমি ফিরব। আসলে শুধু আসলে শুধু কি? তোমার কাজ শেষ হয়নি? হ্যালো হ্যালো বালান, হ্যালো। এবং যাত্রার এই পর্বে এসে আমার মনে হয় এই 1 মাসে আমি যে স্বচ্ছতা পেয়েছি তা আমার সারা জীবনে পাইনি। আমি বুঝতে পারছি না কেন। আমি সব সময় ভাবতাম আমি সব জানি, অথচ জীবনের এই বাঁকে দাঁড়িয়ে জীবন নিজেই একটা বড় রহস্য হয়ে উঠেছে। এখন আমি এখানে, এখন আমি অনুভব করছি যে সেই রহস্যগুলো আস্তে আস্তে সন্তর্পণে আমার সামনে উন্মোচিত হচ্ছে। হরি ওম স্বামীজি। হরি ওম। স্বামীজি, আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমি কি সন্ন্যাস দীক্ষা পেতে পারি? তুমি এখনো প্রস্তুত নও। সবেমাত্র 3 মাস হয়েছে তুমি এই আশ্রমে এসেছো। কিন্তু সত্য যদি সত্যই হয়, তাহলে ফিরে গিয়ে পার্থিব জিনিসের মায়ের পেছনে ছোটার তো কোনো মানেই নেই। ধৈর্য ধরো বালান। অন্তত আরো 6 মাস নিজেকে দাও, যাতে নিশ্চিত হতে পারো এটা শুধু মোহ নয়, বরং সত্যিকারের প্রেম। আমি তো ভেবেছিলাম তুমি আর ফিরবে না। তুমি তো দিব্যি ফিরে এলে বালান। আগামী সপ্তাহে তুমি সেরা সাংবাদিকের পুরস্কার পেতে চলেছো। আমার কাছে ভেতরের খবর আছে যে তুমি বিচারকদের প্রিয়, আর এর সাথে তোমার প্রমোশনও হবে। ওয়েল ডান বালান। জীবনে এর থেকে বেশি আর কি চাও? এবার হয়তো তুমি তোমার বাড়ির বড়দের খুশির জন্য বিয়ে করবে, কি বলো? আমি নিশ্চিত মেয়ের বাবা মায়েরা তোমার মতন একজন আদর্শ জামাই পাওয়ার জন্য লাইন 3 মাস ধরে, 3 মাস জীবন থেকে নাকি আর কোনো কিছু চাওয়ারই নেই। আমি যাত্রা শুরু করেছিলাম পৃথিবীর সব ভণ্ড সাধুদের মুখোশ খুলে দেওয়ার উদ্দেশ্যে। আমার ভয় হয় আমি হয়তো কেবল একজনকেই ধরতে পেরেছি, যিনি সত্যি খুবই গুরুত্বপূর্ণ, যে আমার ভিতরের সাধু। তোমার মা বাবার অনুমতি নিতে হবে। আগামী শিবরাত্রিতে তোমাকে সন্ন্যাসী দীক্ষা দেওয়া হবে। কোনো প্রশ্ন, সাংবাদিক বাবু?
আমি কখনো ভাবিনি যে বালান এত কিছু ছেড়ে আধ্যাত্মিক জীবন বেছে নেবে। বাবা, আমি কিন্তু সবসময় জানতাম যে ও যাই বলুক বা করুক, ওর মধ্যে এটা বরাবরই ছিল। তোমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, মা একবার বলেছিল চট্টম্বি স্বামী এসেছিলেন আর ওর কানে কানে কি যেন বলেছিলেন। বিষয়টা আমরা এখন বুঝতে পারছি। এখন থেকে তোমার পরিচয় স্বামী চিন্ময়ানন্দ সরস্বতী। আমি তোমাকে এক যাত্রায় পাঠাচ্ছি। সত্যের জন্য তোমার এই তৃষ্ণা শুধু তখনই মিটবে যখন তুমি উৎসে গিয়ে পৌঁছবে। এই জন্য তোমাকে হিমালয়ে স্বামী তপবনের কাছে যেতে হবে, সরাসরি পবিত্র শাস্ত্র পাঠ করার জন্য। মনে রেখো, বিশ্বাস থেকে ভক্তির যাত্রা সুদীর্ঘ। অনেক ধৈর্য রাখতে হবে বালান, অনেক ধৈর্য। দীর্ঘ ৮ দিনের কঠিন পদযাত্রা শুধুমাত্র স্বামী শিবানন্দের আদেশকে পাথেয় করে। শ্রী স্বামী তপোবন, হিমাবৎ বিভূতি, হিমালয়ের মহিমা। একজন সম্পূর্ণ শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, একজন কড়া শিক্ষক, সংবেদনশীল পথ নির্দেশক, একজন কবি যার সূক্ষ্ম জীবন দর্শন তার কবিতার উচ্ছ্বাসে স্পন্দিত হয়, একজন দৈবজ্ঞানী, প্রশান্ত এক সাধক, প্রকৃত গুরু, ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ। আমি বিশ্বাস করতে পারছি না উনি সত্যি দীক্ষা নিলেন। মানে উনি তো একদম আমার মতো ছিলেন। সত্যি আমি চাই তুমিও দেশের জন্য লড়াই করো। আরে তুমি তো আমার জন্যই লড়াই করতে পারো না। আরে আমি সেটা বলতে চাইনি, ওকে? আমি বলতে চাইছি যে উনি অত্যন্ত সাহসী ছিলেন এবং দেশের জন্য এত কিছু করলেন। তিনি অন্তরের ডাকে সত্যকে বেছে নিয়েছিলেন। ওকে, তার মানে জিজ্ঞাসু মন থেকে জীবনের খোঁজে। ওকে, এরপরে কি আছে? ওইদিকে। হ্যাঁ,
হরিও, আমি ঋষিকেশ থেকে এসেছি। স্বামী তপোবন মহারাজকে কোথায় পাওয়া যাবে? স্বামীজি স্নান করতে গেছেন, একটু পরেই ফিরে আসবেন। আপনি ওদিকটা অপেক্ষা করুন না। প্রণাম। আপনার ছেলে কেমন আছে? এখন অনেক ভালো আছে। আপনার শরীর কেমন আছে? যেমন থাকার কথা তেমনই আছে। স্নান করার জন্য এত দূরে আসার কি দরকার স্বামীজি? আপনার জন্য একটা আশ্রম তৈরি করে দিই, এতে আপনারই সুবিধে হবে। আপনারা দেখলেন তো কিভাবে আমি পাথরটা যত্ন করে রাখলাম, যাতে আগামীকাল সহজেই খুঁজে পাই। শুধুমাত্র একটি কাপড়কে সাবধানে রাখতে এতটা যত্ন প্রয়োজন। আমি অন্য কিছুতে সময় নষ্ট করতে চাই না। আমি আমার মাটির কুটিরেই খুব ভালো আছি। হরিওম স্বামীজি, আমি চিন্ময়। আমাকে স্বামী শিবানন্দজি আপনার কাছে পাঠিয়েছেন। আমি উপনিষদ পড়তে চাই। আমায় দয়া করে পথ দেখান। আমি সত্যটা জানতে চাই। কে? স্বামী শিবানন্দ পাঠিয়েছেন? তার চিঠি এনেছো? উনি তো শুধু আপনার কাছে পাঠালেন। মানে? স্বামীজি, উনি তো শুধু বললেন আপনার সঙ্গে দেখা করতে। কেন? আমি এই শিবরাত্রিতে সন্ন্যাস গ্রহণ করেছি। তুমি শুনলে না আমি কি বললাম? আগে গিয়ে চিঠিটা নিয়ে এসো। স্বামীজি, আপনার কি মনে হয় উনি মিথ্যে বলছিলেন? না, ও সত্যিই বলছিল। তাহলে আপনি ওকে পাঠিয়ে দিলেন কেন? এই জ্ঞান অমূল্য, এটি নিতে হয়, দিতে নয়। দেখা যাক সে কতটা আন্তরিক। আমি দেখেছি ও একজন মুমুক্ষু। আমি জানি ও আবার ফিরে আসবে। তবে এই যাত্রা ওর শেখার আগ্রহ এবং মনোযোগ আরো বাড়াবে। এটা ঠিক আছে, ছাপাতে পাঠিয়ে দাও। ওকে স্বামীজি, আমি পাঠিয়ে দিচ্ছি। চিন্ময়, এত তাড়াতাড়ি ফিরে এলে? উপনিষদ আয়ত্ত করে নিয়েছো? গুরুদেব, স্বামী তপোবনজি প্রমাণ হিসেবে আপনার একটা চিঠি চাইছেন। ও ঠিক আছে, ঠিক আছে, ওটা দাও। কিন্তু স্বামীজি, আপনি চিঠিটা আমাকে আগে কেন দেননি? চিন্ময়, তুমি কি বুঝতে পারছো না? উনি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি বুঝতে পারছি না কেন উনি আমাকে এভাবে পরীক্ষা করলেন। ইতিমধ্যে আমি আমার সবকিছু ত্যাগ করেছি। সেটার বিচার ওকেই করতে দাও। আর ততক্ষণ তুমি ওর কথাবার্তায় নিজের অন্তরকে বিচলিত হতে দিও না। একজন শিক্ষক তোমার আনন্দ বা যন্ত্রণার প্রতি আগ্রহী নন। উনি শুধুমাত্রই তোমার আধ্যাত্মিক উন্নতির প্রতি আগ্রহী, আর কিচ্ছু না। গোবিন্দগিরি, গতকালের বৃষ্টিতে ঘরের ছাদ খানিকটা নষ্ট হয়েছে। আজ যেহেতু রোদ আছে, তাই বাইরে বসেই আলোচনা করা যাক।
আর বইগুলোও কিছুটা ভিজে গেছে, সেগুলোকেও রোদে খানিকটা শুকিয়ে নেওয়া প্রয়োজন। খুব সাবধানে। আর ভেতরে মহারানীর পাঠানো কিছু ফল রয়েছে, ওগুলো নিয়ে বাকিদের সাথে ভাগ করে নিও। তুমিও গিয়ে ওকে সাহায্য করো। আমি নিশ্চিত আজ রাতেও বৃষ্টি হবে। আর আজ আমরা যেটা, স্বামীজি, আমি চিঠি নিয়ে এসেছি। ওটা তোমার কাছেই রাখো। তুমি আমার কাছে অধ্যয়ন করতে চাও? হ্যাঁ স্বামীজি। তাহলে কয়েকটি শর্ত আছে। প্রথমত, আমি যা শেখাবো তা একবারই শেখাবো। দ্বিতীয়ত, তোমাকে সম্পূর্ণ মনোযোগী হতে হবে। তৃতীয়ত, লিখে রাখা যাবে না। এবং সবশেষে, আমি যা যা শেখাবো তা এমনভাবে আত্মস্থ করতে হবে যে যখনই আমি কিছু জানতে চাইবো তখন ব্যাখ্যা করতে না পারলে সেদিনই চলে যেতে হবে। তুমি কি এতে রাজি আছো? আমি রাজি স্বামীজি। তাহলে কাল 4টে দেখা হবে, হ্যাঁ, ভোরবেলা। হরিওম স্বামীজি। আমরা মোটে 3 জন ছাত্র। আসে অনেকেই, কিন্তু থাকে কয়েকজন। তুমি তো সন্ন্যাসী হয়েই গেছো, তাহলে এখানে কেন? পরম জ্ঞান লাভ আর মন্ত্র দীক্ষা হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আজ আমরা ঈশাবাসী উপনিষদের একটা মন্ত্র আলোচনা করব। ওম ঈশাবাস্যম ইদগুম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতাহ মা গৃধ কস্য স্বিদ্ধনম। এই সব কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে যা চলমান, এমনকি স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ড সবই ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত। সুতরাং ত্যাগের মাধ্যমেই জীবন উপভোগ করো। অন্যের ঐশ্বর্যে কখনো লোভ করো না। স্বামীজি, আমার আজ সকালের ক্লাস নিয়ে কিছু প্রশ্ন আছে। তেনা ত্যাক্তেনা, ত্যাগ মানে কি বর্জন? দেখো চিন্ময়, শুধু ত্যাগী মানুষই জীবন উপভোগ করতে পারে। যদি তুমি ত্যাগ করতে শেখো তাহলে জীবনকে উপভোগ করতে পারবে। ইন্টেলেকচুয়ালি আর থিওরিটিক্যালি আমি বুঝেছি, কিন্তু তুমি ওই পাহাড়টা দেখছো? কি চমৎকার, তাই না? ভালো লাগছে তো? হ্যাঁ, অবশ্যই। তুমি ওটার সাথে যুক্ত? না। কারণ ওটার ওপর তোমার অধিকার নেই, কিন্তু তুমি উপভোগ করেছো, তাই তো? গ্রহণ করতে শেখো, অধিকার করতে নয়। তুমি এটা ছিঁড়লে কেন? স্বামীজি, এটা আগেই ছেঁড়া ছিল, আমি কেবল তুলেছিলাম। সাহস কি করে হয় তোমার? তুমি মিথ্যেবাদী। তুমি আমার পোশাক ছিঁড়ে দিয়েছো। আমি মিথ্যেবাদী নই। তুমি দেখলে একটা সামান্য জামার জন্য উনি কত রাগ করলেন। তুমি জানো চিন্ময়, টেহরির মহারাজা এবং মহারানী দুজনেই ওনার শিষ্য। নেপালের রাজারানীরাও তার আশীর্বাদ ও উপদেশ নিতে আসেন। চাইলে উনি একটা পুরো রাজ্যও পেতে পারেন। এটি আগেই ছেঁড়া ছিল, আমরা সবাই সেটি জানি। চিন্ময়, যদি সত্য অনুভব করতে চাও তবে ওর পায়ের কাছে বসে থাকো। তাহলে তুমি ফিরে এলে? হ্যাঁ। একজন মিথ্যেবাদীর কাছে বসে শিখতে? আমি জানি এই মিথ্যেবাদীর পায়ের কাছে বসে আমি উপলব্ধি করব এই জগৎও মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঈশ্বর বাস্তব এবং এই জগৎ মিথ্যা। এটি তার অভিব্যক্তি মাত্র। ভাবো কোনটা সৎ এবং কোনটা নয়।
স্বামীজি, আমি বিভ্রান্ত। অধ্যবসায় ও তপস্যার পরেও আমি জানতে চাই একজন মানুষ কি করে পরিপূর্ণতা পেতে পারে। অনুধাবন করো চিন্ময়, চেতনার সাথে মনের সংযোগ থাকতে হবে, মনের সাথে বোধের সংযোগ থাকতে হবে এবং বোধের সাথে পরমাত্মার। তবেই শান্তি এবং পরিপূর্ণতার সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারবে। শিবানন্দজি শিখিয়েছিলেন ঈশ্বরময় জগতে বাস করার উপায়। আপনি তারও ঊর্ধ্বে ঠেলে দিলেন। প্রণাম। পরম পূজনীয় স্বামী শিবানন্দজি, আমি আপনাকে শুধু কৃতজ্ঞতাই জানাতে পারি। আপনি আমাকে যা কিছু শিখিয়েছেন তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আমি জানি না কিভাবে আপনার ঋণ শোধ করব। আমার জীবনের একমাত্র লক্ষ্য হবে আপনার শিক্ষাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। এটাই হবে আমার শ্রেষ্ঠ গুরু দক্ষিণা। মা গঙ্গা এই অপার সৌন্দর্যে এক ছোট্ট ধারা হয়ে জন্মেছেন। তিনি পাহাড় থেকে স্রোতস্বিনীতে পরিণত হয়ে প্রাণ সঞ্চার করতে করতে এগিয়ে চলেছেন। যে জ্ঞান আমি এখানে অর্জন করেছি তা সকলের জন্য, গুটি কয়েক মানুষের জন্য নয়। আমি যা শিখেছি তা আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। এটাই হবে প্রাচীন ঋষিদের প্রতি আমার আত্মনিবেদন। গুরুদেব, একটা অদ্ভুত টান অনুভব করছি। মনে হচ্ছে এই জ্ঞান সারা পৃথিবীতে ছড়িয়ে দিই। চিন্ময়, অনেকেই আগ্রহী হবে না, তবে যেহেতু এটা তোমার আকাঙ্ক্ষা এবং তুমি দৃঢ় প্রতিজ্ঞ, যাও, চেষ্টা করো। যদি 4 জনও তোমার কথা শুনতে আসে, সেটাই সাফল্য। যখন তুমি যাবে, মানুষ যদি আগ্রহী না হয়, ফিরে এসো। ভুলে যেও না, তুমি হিমালয়ের সন্তান। তোমার এই চিন্তাভাবনা সত্যি মহান। তোমার এই উৎসাহ এবং দৃঢ় প্রতিজ্ঞায় নিশ্চয়ই অনেকেই উপকৃত হবে। তুমি এক আধ্যাত্মিক নবযুগের সূচনা করবে। অল দ্য বেস্ট চিন্ময়, অল দ্য বেস্ট। তোমরা প্লিজ গুরুদেবের খেয়াল রেখো, ওনার সুস্থতা সবচেয়ে জরুরি। এটাই আমার প্ল্যান গুরুদেব। এবার আমি আপনার আশীর্বাদ নিয়ে সমতলে কাজ শুরু করতে চাই। যাও, বিবেকানন্দর মতো গর্জন করো।
চিন্ময়, তুমি কি বাঁদরের মতো মাছগুলো বাঁচাতে যাচ্ছ? না, এবার আমি বাঁদরের হাত থেকে মাছগুলোকে বাঁচাতে যাচ্ছি। তাহলে বাঁদরকে কে বাঁচাবে? সেটাও তোমাকেই করতে হবে। আশীর্বাদ করুন গুরুদেব। বেশ দুঃসাহসী। হ্যাঁ, ঠিকই বলেছ। আর তুমি কিন্তু এখনো ওর কোনো কাজও দেখোনি। তাহলে এরপর তাই দেখবো তো? আমি দেখতে চাই ওনার যাত্রা ওনাকে কোথায় নিয়ে যাবে, কৌতূহল হচ্ছে। প্রণাম স্বামীজি। প্রণাম। এই নিন। থ্যাংক ইউ, ভালো কিছু খাবার পেলাম। আচ্ছা মা, কাছাকাছি কোথাও মন্দির আছে? হ্যাঁ হ্যাঁ, কাছেই গণেশ মন্দির আছে। প্রসাদটা খেয়ে নিন, খুব সুস্বাদু। খেয়ে নিন, তারপর না হয় একসঙ্গেই যাব। তস্য বাসা সর্বমিদং বিভাতি। ওম গণপতে নমঃ। ঠাকুরমশাই, এই মন্দিরের দায়িত্বে কে আছেন? 5 জন আছেন কমিটিতে, তার মধ্যে মেহতা সাহেব প্রধান। আসলে এখানে আমি শাস্ত্রের ওপর প্রবচন দিতে চাই। কি শাস্ত্র? কেউ আসবে না। তাছাড়া আপনি শুধু ইংরেজিতে কথা বলবেন। এখানে কজনই বা ইংরেজি জানে? শুধু তাই নয় স্বামীজি, আমি সত্যি জানি না এসব শুনতে কজনই বা আগ্রহী হবেন। তা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি শুধু আগ্রহী মানুষদের জন্য এখানে আসিনি, যাদের আগ্রহ নেই আমি তাদেরও শোনাতে চাই। এটাই মূল বিষয়। ইংরেজিতে শাস্ত্র আলোচনা? ইম্পসিবল। ইম্পসিবল বানান করুন। ইম্পসিবল। আই এম পসিবল। আই অ্যাম পসিবল। ঠিক আছে স্বামীজি, কবে থেকে শুরু করতে চান? আজ হলো 29শে ডিসেম্বর। আমরা পরশু থেকে শুরু করতে পারি, 31শে ডিসেম্বর থেকে। আমরা এটা 100 দিনের জন্য করব। 100 দিন? আপনার মনে হয় 100 দিন ধরে লোকজন আসবে? তারা অবশ্যই আসবে, শুধু শুরু করতে হবে। ঠিক আছে ঠিক আছে। আমরা সবাইকে বলবো, চেষ্টা করতে তো ক্ষতি নেই। ঠাকুর মশাই, যারা যারা মন্দিরে আসবেন তাদেরকে বলে দেবেন। আচ্ছা স্বামীজি, আপনি কোথায় থাকবেন? আমি শুধু স্টার হোটেলেই। স্টার হোটেল? সাধারণ কোনো স্টার হোটেল নয়, মাল্টি স্টার হোটেল, আকাশের নিচে। না না স্বামীজি, আমাদের চিলেকোঠার ঘরটা ফাঁকা আছে। চলুন না স্বামীজি আমাদের বাড়িতে। মূলম তরোহ কেবলম আশ্রয়ন্তঃ। স্বামীজি এইদিকে। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। বাকিরা কোথায় পণ্ডিতজি? আমি তো সবাইকেই বলেছি, সবাই বললো হ্যাঁ হ্যাঁ। কোনো আমি কি ব্যাপার না। করব? ছোটু আয়। কিন্তু স্বামীজি, আমরা মাত্র 3 জন রয়েছি। ভুল, 4 জন আছি। 1, 2, 3 এবং 4। সঙ্গে গুরুদেবের আশীর্বাদ আছে। শুরু করা যাক।
ওম শ্রী গুরুভ্যো নমঃ। আজ আমরা উপনিষদ অধ্যয়ন শুরু করছি। এই অধ্যয়নকে বলা হয় ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান। ছোটু, আমার বিশ্বাসই হচ্ছে না উনি মাত্র 3 জনের সামনে বসেই বক্তৃতা দিচ্ছেন। সত্যি করে বলো তো, তুমি কি আদৌ কাউকে আসতে বলেছিলে? মিথ্যে বলো না, এই, আমায় ধরতে পারবে না, পারবে না। ওম শান্তি শান্তি শান্তি। স্বামীজি, আমি ভাবতেও পারিনি এত ভালো লাগবে। আমি আমার স্বামীকে কাল অবশ্যই নিয়ে আসবো, আর ছেলে মেয়েদেরও আসতে বলবো। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের সবাইকে বলা উচিত। স্বামীজি, আমি প্রমিস করছি কাল অন্তত আরো 10 জন লোককে আমি সঙ্গে নিয়ে আসব। আর একটা কথা স্বামীজি, আজকের বক্তৃতার বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে। তোমারও? আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। চলে এসেছি, আমি চলে এসেছি। ভিড় ধীরে ধীরে বাড়ছে দেখতে পাচ্ছি। 10 জনের জন্য আজ মাইক লাগবে না। গতকাল আমরা ব্রহ্মবিদ্যা সম্পর্কে বলেছিলাম। ব্রহ্মবিদ্যা মূলত উপনিষদের অংশ। আমাদের প্রধানত 10টি উপনিষদ আছে। শঙ্করাচার্য, রামানুজাচার্য এবং মাধবাচার্য এরাই এই 10টি উপনিষদ বিশ্লেষণ করেছেন। এই সবগুলির মধ্যে আমরা কেন উপনিষদ দিয়ে শুরু করব। একজন মানুষ একদিন গঙ্গায় চান করছিলেন। চান করতে করতে হঠাৎ দেখলেন একটা লাঠি ভেসে আসছে, যার মাথাটা রূপো দিয়ে বাঁধানো। তিনি কোনো ক্রমে লাঠিটি ধরলেন এবং পাড়ের দিকে ফিরে আসতে লাগলেন। আর সেই সময়ই তার হাত থেকে লাঠিটা হঠাৎ করে পড়ে গেল। তখন তিনি চিৎকার করে উঠলেন, আমার লাঠি, আমার লাঠি বলে। অথচ নদীতে ভেসে যাওয়া লাঠিটি তাকে কিন্তু কোনো দুঃখ দিতে চায়নি। তিনি সেটাকে নিজের বলে দাবি করার পরই লাঠিটি তার যাবতীয় দুঃখের কারণ হল। জগতের কোনো ব্যক্তি বা বস্তুই আমাদের দুঃখের কারণ নয়। সেগুলোর প্রতি আমাদের অধিকার বোধ আর অ্যাটাচমেন্ট জন্মায় বলেই আমরা দুঃখ পাই। আগামীকাল আমরা অহংকারের প্রকৃতি নিয়ে আলোচনা করব। কে দেখে, কে অনুভব করে, আর কে ভাবে। ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। প্রণাম স্বামীজি। মনি আয়ার, আমি দেখলাম তুমি নোট নিচ্ছ। আচ্ছা, আমরা তো এগুলো সংকলিত করে শেষ দিনে একটা প্রসাদ পুস্তিকা হিসাবে বিতরণ করতে পারি। অবশ্যই স্বামীজি। স্বামীজি, প্রসাদ হিসেবে বই? আমি তো ভাবছিলাম প্রসাদ হিসেবে যদি লাড্ডু বিতরণ করা যায় সবার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, লাড্ডু নিয়ে আসুন, কিন্তু লাড্ডুর স্বাদ কয়েক মিনিটই জিভে থাকবে, আর বইয়ের জ্ঞানের স্বাদ সারা জীবনের জন্য থাকবে।
শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ স্বামীজি। প্রণাম স্বামীজি। প্রতিদিন আপনার বক্তৃতাগুলো আরো আকর্ষণীয় হয়ে উঠছে। এখানে আমি আমার নোটগুলো সংকলন করেছি। এটা আপনার বক্তৃতার একটা চমৎকার সারমর্ম। বেশ তাড়াতাড়ি হয়ে গেল। স্বামীজি, কত কপি ছাপাবো? শেষ দিনে কতজন থাকবে বলে মনে হয়? প্রায় 2500 মানুষ। তাহলে 3000 কপি ছাপাও। 3000 কপি? এতে তো অনেক খরচা হবে স্বামীজি। জয়বালা, নারায়ণের সঙ্গে থাকো, লক্ষ্মী নিজেই আসবেন। স্বামীজি, প্রসাদ হিসেবে বই দারুণ ভাবনা। স্বামীজি, আমরা সবাই সাহায্য করব। আমরা সবাই সাহায্য করতে চাই স্বামীজি, কিন্তু কাজটা করব কিভাবে? চলতে শুরু করো, পথ ঠিক পেয়ে যাবে। স্বামীজি, ও আমার ভাগ্নে। প্রণাম স্বামীজি। আপনি একজন সফল সাংবাদিক এবং অত্যন্ত শিক্ষিত। আপনি কিভাবে এসব ত্যাগ করলেন? তুমি কি চিবোচ্ছ? ওহ সরি স্বামীজি, এটা একটা চুইংগাম। তুমি ফেলবে কখন এটা? যখন এটা স্বাদ চলে যাবে। আমিও জগৎটা চিবিয়ে দেখেছি, কিন্তু কোনো স্বাদ পাইনি, তাই ফেলে দিয়েছি। আজ আমাদের শেষ দিন। আমাদের মধ্যে এমন একজন মানুষ আছেন যিনি রোজ এসেছেন এবং সমস্ত কথা মন দিয়ে শুনেছেন। আপনারা নিশ্চয়ই জানতে চান কে সেই ব্যক্তি। সেই ব্যক্তি এই বক্তা, এই স্বামী। হ্যাঁ, বক্তাই হলো প্রথম শ্রোতা। স্বামীজি, আবার কবে আপনার দর্শন পাবো? শোনো, আমি ওই প্যাটার্নের সাধু নই। শাস্ত্রকে ধরে রাখো, শাস্ত্রই তোমাদের উচ্চ স্তরে নিয়ে যাবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদীক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনঃ। মাত্র 100 দিন আগে আপনি এসেছিলেন স্বামীজি। মনে হচ্ছে এখনো আমি একটা স্বপ্নের ঘোরের মধ্যে রয়েছি। তুমি জাগতে শুরু করেছো, জেগে থাকারই চেষ্টা করো। স্বামীজি, আমরা সেটা কি করে করব? শোনো, একটা কথা বলি। প্রতিদিন কেনোপনিষদের একটি করে মন্ত্র পড়ো, রোজ 3 বার করে পড়ো। মন্ত্রটাকে পুরো গুলে খাও যতক্ষণ না আবার দেখা হচ্ছে। স্বামীজি, আমার পরিবার ম্যাড্রাসে আপনার বক্তৃতার জন্য আয়োজন করতে চায়। তাই নাকি? খুব ভালো, ওদের শিগগিরই আয়োজন করতে বলো। আমাদের ঐতিহ্যকে রক্ষা ও প্রচার করতে আরো মানুষ চাই। স্বামীজি, আমি আজই এলাম। আপনি যদি বেদান্তের সারাংশটা আমায় একটু বলেন। এখন নয়। ইটস ফাইন, ইটস ওকে। ত্যাগ করো আর যোগ করো। জগতের মায়া ত্যাগ করো আর ঈশ্বরের সঙ্গে যুক্ত হও। হরি ওম। প্রণাম স্বামীজি। হরি ওম স্বামীজি। জনাবের আতিথেয়তার জন্য এই শহরে থাকার জায়গা পেয়েছি, আর আমাদের প্রথম জ্ঞানযজ্ঞও শুরু হচ্ছে। সাহায্য করতে পেরে খুশি হয়েছি। ওকে ট্রেনে যখন দেখেছিলাম তখনই মুগ্ধ হয়েছিলাম। তারপর আলাপ শুরু হলো, আর তারপরে একে পরে বন্ধ করো। সত্যি কি দারুণ আপনারা না? কিছুতেই হতে দেব না। শুনতে পাচ্ছ? এটা আমাদের ঐতিহ্য। আমরা ব্রাহ্মণ। উনি এমন মানুষদের জ্ঞান দিচ্ছেন যাদের এটা প্রয়োজন নেই। আপনি দাঁড়িয়ে আছেন। আপনি দাঁড়িয়ে না থেকে কিছু একটা বলুন। আপনি কিভাবে ইংরেজিতে আমাদের পবিত্র মন্ত্র এই, উচ্চারণ এই, করছেন? ওপরে চলো, আমার চলো, অভিশাপ চলো। আপনার জিভ খসে পড়বে। এটা আপনি মিলিয়ে নেবেন। এই সমস্ত অনাচার আমরা কিছুতেই মেনে নেব হ্যাঁ, না। চলো, চলো, চলো। স্বামীজি, স্বামীজি, আপনি কিছু চিন্তা করবেন না, আমরা দেখে নিচ্ছি। এই যে শুনছেন, এসব কি হচ্ছে এখানে? আপনার প্রবচন ইংরেজিতে কেন? সংস্কৃত ভাষায় কেন বলছেন না? ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশঃ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আপনি জানেন এর অর্থ কি? হ্যাঁ, আমি সংস্কৃত বুঝি না। তাহলে ভাবলেন কি করে অন্যরা বুঝবে? আমরা স্থানীয় ভাষা জানি, এখানকার ভাষা জানি। আপনি মালায়ালাম বা তামিল ভাষাতে বলুন। হ্যাঁ, তা হয়তো আপনি বুঝবেন, কিন্তু আমার উদ্দেশ্য সবার কাছে পৌঁছানো। ভাবুন, এটা ভাষার বিষয় নয়। আমাদের অনেক ভাষা আছে। আমরা এখানে আমাদের সংস্কৃতি নিয়ে আলোচনা করছি, এমন একটি ভাষা যা শিক্ষিত মানুষরা বুঝতে পারবে। স্বামীজি, আপনি আগে বলুন যে আপনি থামবেন কি না। মিসেস আয়ার, হ্যাঁ স্বামীজি। কাল থেকে আমি সকালবেলাতেও ক্লাস নেওয়া শুরু করব, শুধুমাত্র সন্ধেবেলায় নয়। দয়া করে ব্যবস্থা ঠিক করুন। আছে। হ্যালো স্বামীজি, আমি আর পারছি না। আমার মাথা গরম হয়ে যাবে। আপনি বরং ওর সঙ্গে কথা বলুন। চলো। হ্যাঁ, এইসব ঝামেলা আমরা নিতে পারবো না। চলো চলো, এখান থেকে চলো। আরে দাঁড়িয়ে পড়লে কেন? চলো। ভগবদ্গীতা এমন একটি শাস্ত্র যা ব্যক্তির ব্যক্তিত্বকে সুসংহত করার চেষ্টা করে এবং তাকে তার জীবনের সমস্ত চ্যালেঞ্জকে মোকাবিলা করার যোগ্য করে তোলে।
কিভাবে আধ্যাত্মিক সৌন্দর্যের সঙ্গে হাসি, আনন্দ, বিভ্রান্তি, প্রতিযোগিতা, সংঘাতের সঙ্গে জীবনকে অতিবাহিত করতে হয়, সেই কৌশলই ভগবদ্গীতায় উল্লেখ আছে। ভগবদ্গীতার এই জ্ঞান প্রতিটি মানুষের আধ্যাত্মিক জন্মগত অধিকার, আর এর আন্তরিক অধ্যয়ন এবং উপলব্ধি একজন খ্রিস্টানকে আরো ভালো খ্রিস্টান, হিন্দুকে আরো ভালো হিন্দু, মুসলমানকে আরো ভালো মুসলমান করতে পারে। এটি সর্বজনীনভাবে প্রযোজ্য। সত্য সবার জন্যই এক। যদি তা না হতো তবে তা সত্যই হতো না। হরি ওম। স্বামীজি, আজ আপনার বক্তৃতা অসাধারণ লেগেছে। আমি নিশ্চিত বাকিরাও খুব ভালোভাবে উপভোগ করেছে। বলছিলাম আপনি যদি আর কয়েকদিন এখানে থেকে যান তাহলে আমরা খুব খুশি হব। আমরা আপনার বক্তৃতা শুনেছি, যা করেছি তার জন্য ক্ষমা করবেন। শুধু আমিই নই, আমার সব বন্ধুরাও আপনাকে সার্বিকভাবে সমর্থন করব। ঠিক আছে, ঠিক আছে। প্রণাম স্বামীজি। কংগ্রাচুলেশন স্বামীজি। মাদ্রাসের পণ্ডিত আর ব্রাহ্মণদের মন জয় করতে পারলে আপনি সবার মন জয় করতে পারবেন। এবার আপনি কোথায় জয় করতে যাচ্ছেন? অটোগ্রাফ স্বামীজি। তোমার নাম কি? রাজারাম। বাইরে রাজা হও আর ভিতরে রাম হও, ঠিক আছে? থ্যাংক ইউ স্বামীজি। আচ্ছা, আমরা 10 মিনিটের মধ্যে শিব বিষ্ণু মন্দিরে যাব, ঠিক আছে? গাড়ি রেডি আছে স্বামীজি। স্বামীজি, আমরা ভাবছিলাম আপনি যেভাবে কাজ করছেন, মানুষ যেভাবে অনুপ্রাণিত হচ্ছে, একটা সংগঠন শুরু করা যাক না? হ্যাঁ স্বামীজি, দ্রুত উন্নতি করছে। একটা সংগঠন শুরু করা খুব দরকার। শোনো, আমি এখানে শেখাতে এসেছি। সংগঠন চালানোর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। স্বামীজি, এটা আপনার জন্য নয়, এটা আমাদের জন্য। আর এটা খুব দ্রুত বাড়ছে। সবকিছু আয়োজন করতে হবে, প্রত্যেকে বিশেষ দায়িত্ব দিতে হবে, গঠনমূলক চিন্তা ভাবনার প্রয়োজন। ঠিক আছে, তোমরাই তাহলে ব্যবস্থা করো। আমরা একে চিন্ময় মিশন বলি। না, আমার নামে নয়। স্বামীজি, এটা তো শুধু আপনার নাম নয়, চিন্ময় মানে জ্ঞান, প্রকৃত জ্ঞান। এটাই আপনি সবসময় শিখিয়েছেন। একজন সাধক হিসাবে আমরা একে চিন্ময় মিশনই বলব। ফাইন, সবাই যদি তাই চান তাহলে তাই হবে। তবে মনে রাখবেন, আমি গঙ্গা থেকে এসেছি আর আমি হিমালয়ের সন্তান। এর কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি পথ দেখাই, জীবনের লক্ষ্য নই। হরিওম স্বামীজি। হরিওম। 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 প্রণাম স্বামীজি। হরিওম। হরিওম স্বামীজি। হরিওম। প্রণাম স্বামীজি। হরিওম। স্বামীজি, সংগঠনের জন্য জমি কিনতে হলে মিশনের সরকারি রেজিস্ট্রেশন দরকার। তাই করো, কিন্তু আমি আবার বলছি, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার একমাত্র লক্ষ্য হলো আমি আমার গুরুদের থেকে যা অর্জন করেছি তা সব মানুষের কাছে পৌঁছে দেওয়া। স্বামীজি, আমরা জানি, কিন্তু আপনি এর অংশ হলে আরো সহজ হবে, শৃঙ্খলা বজায় থাকবে। আর এভাবেই মায়ার জন্ম হয়। যখন মিশন হচ্ছেই স্বামীজি, আমাদের তো একটা মোটো দরকার। মোটো সর্বাধিক সময়ের জন্য সবচেয়ে বেশি মানুষকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়া। থ্যাংক ইউ স্বামীজি। এবং এইভাবেই গুরুদেবের দৃষ্টিভঙ্গি এই বিশাল সংগঠনের জন্ম দেয়, যেটির মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি সেটাও। তুমি জানলে অবাক হবে এই মিশনকে গড়ে তোলার জন্য কিভাবে গুরুদেবের অনুপ্রেরণা শক্তিতে অল্প সময়ে প্রচুর মানুষ একত্রিত হয়েছিল। গুরুদেব তার যাত্রা শুরু করেন তার শিকড়ের কাছে ফিরে গিয়ে তার গুরুর আশীর্বাদ লাভ করতে, কারণ আগামী যাত্রায় তার আরও বেশি শক্তি এবং আধ্যাত্মিক ক্ষমতার প্রয়োজন ছিল। আচ্ছা, এক ব্রাহ্মণ নাকি তোমায় অভিশাপ দিয়েছিলেন যে তোমার জীব খসে পড়বে। আপনি এটা কিভাবে জানলেন গুরুদেব? এখান থেকে সবই জানা যায়, বুঝতে পেরেছো? ম্যাড্রাসে জ্ঞানযজ্ঞের পর গুরুদেব, বাচ্চাদের এবং মহিলাদের জন্য ক্লাস শুরু করা হয়েছিল। আর আমরা একটা মাসিক ম্যাগাজিনও বের করেছি যার নাম ত্যাগী। ব্যাপারটা সহজ রেখো চিন্ময়, তবেই এটা মানুষকে উচ্চতর মূল্যবোধের কথা আত্মস্থ করাবে। গুরুদেব, আপনি দয়া করে আমার সঙ্গে দিল্লি চলুন, ওখানে ভালো ডাক্তার আছে। কেন, দিল্লিতে কি কেউ মারা যায় না?
গুরুদেব, আমাকে মুম্বাই ফিরে যেতে হবে, তারপর পালঘাটে গিয়ে পরের জ্ঞানযজ্ঞ শুরু করতে হবে। আপনি আমায় বিদায় দিন। তোমার কাজ তুমি করে যাও, আর কখনো ভুলো না তোমার আসল জায়গা হিমালয়ে। আমি শুনেছি তুমি অনেক মহান কাজ করেছো। এখানে তুমি বিখ্যাত হয়ে গেছো, হিমালয়ের নায়ক। শোনা যাচ্ছে তুমি পুরো পরিবারকে অন্তর্ভুক্ত করেছো। আর বানপ্রস্থ, চমৎকার। ওদের সন্ন্যাসের জন্য প্রস্তুত করছো? স্বামীজি, ওদের জ্ঞানের তৃষ্ণা আছে, কিন্তু আধ্যাত্মিক উৎসে পৌঁছানোর সুযোগ নেই। যদি আমরা এই তৃষ্ণা মেটাতে না পারি, তাহলে এই সংস্কৃতিটাই হারিয়ে যাবে। তোমার কি পরিকল্পনা? পাহাড়ের নিচে একটা মঠ হবে, যেখানে চাইলেই এসে পড়াশোনা করা যাবে। একটা সন্ন্যাসী বাহিনী তৈরি করতে চাই, যারা এই সুন্দর সংস্কৃতিকে বিস্তার করবে। আমি এটির নাম দিতে চাই সন্দীপনী সাধনালয়। ঋষি সন্দীপনী শ্রীকৃষ্ণের গুরু ছিলেন, সেখানে সকলকে ভগবত গীতা শেখাবে। খুব ভালো, অসাধারণ। ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ। তাহলে তোমাকে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই, এসো। এটা সম্পূর্ণ এক বীরত্বের গল্প, নলিনী। তার জীবন এবং তিনি যা করেছেন তা সত্যিই অকল্পনীয়। আমি এমন একজন মানুষ ছিলাম যে সবসময় ভাবতো যে একজন সন্ন্যাসীর জীবন খুবই সহজ, কিন্তু উনি এমন একজন সন্ন্যাসী ছিলেন যার যার নেতৃত্ব এবং দূরদৃষ্টি অসাধারণ। মানে একজন সন্ন্যাসী যিনি এত আধুনিক, মানে আমি নিশ্চিত এত কম সময়ে এতটা উন্নতি করতে প্রচন্ড পরিশ্রম লেগেছে। অবশ্যই তাই। তিনি তো আমাদেরই মতো মানুষ ছিলেন, কিন্তু তোমার আমার সঙ্গে তার পার্থক্য কোথায় জানো? তিনি শারীরিক কষ্টকে ইচ্ছে শক্তির সাহায্যে জয় করেছিলেন। জানো, একবার উনি স্টেজে বক্তৃতা দিচ্ছিলেন, আর তারপর সেখানে রামায়ণ নাটক হবে। আমাদের মহান শিক্ষক আচার্য শঙ্কর আমাদের বলেছেন ঈশ্বরকে খুঁজতে বারবার। জাগো ওহে মূর্খ, এবং এই জগৎ যেমন তাকে সেভাবেই দেখো। ওম শান্তি শান্তি। বাচ্চারা, এসো 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 এসো। প্রণাম করো স্বামীজিকে, প্রণাম করো। ঘোষণা রয়েছে, ঠিক আছে, হয়েছে। পরবর্তী এবার পর্বে স্বামীজিকে যুব আসতে দাও। শাখার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা থাকবে। সবাই শুনবেন। ওই দিকটা দেখো তো। পরবর্তী পর্বে যুব শাখার একটি আসুন, স্বামীজি, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা থাকবে। কেউ তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে ওনাকে যেতে দাও। আসুন এদিকে এদিকে। হরিওম 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 গুরুদেব, হরিওম হরিওম গুরুদেব। গুরুদেব, আপনি ঠিক আছেন তো? আমার মনে হয় গুরুদেবকে এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া উচিত। আপনি দয়া করে অর্গানাইজারদের একটু জানিয়ে দিন না, ওনার বিশ্রামের প্রয়োজন। আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমি গুরুদেব, সকলে একটু উঠে দাঁড়াবেন। গুরুদেবের শরীর খুব একটা ভালো নেই, তা সত্ত্বেও উনি আমাদের এখানে এসেছেন গুরুত্বপূর্ণ বক্তৃতা দিতে।
দয়া করে ওনাকে অভিবাদন জানান। আপনি দয়া করে বসুন গুরুদেব। হরিও। থ্যাংক ইউ। হরিও। প্ল্যান চেঞ্জ। নলিনী, আমি আমার বইতে সন্ন্যাসীদের মুখোশ খুলে দেওয়ার বদলে ওনার জীবন সম্পর্কে লিখব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের নিরীশ্বরবাদী কি এখন তাদেরই দলের হয়ে গেল? দেখো, আমি আগেই বলেছি আমি বিশ্বাস করি না এমন নয়, আমি শুধুমাত্র এসবে মিথ্যা জাদুমন্ত্রে বিশ্বাস করি না। মানে আজকে আমি এখানে যা শুনলাম তার কোনো কিছুই অনর্থক নয়। এমনকি আমি এমন কিছু ধারণা পেয়েছি যা এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছে যা বহুদিন আমার মধ্যে জমা ছিল। হ্যাঁ, অবশ্যই উত্তরগুলোকে পুরোপুরি হজম করতে সময় লাগবে, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বইটা ওনাকে নিয়ে লেখা উচিত। নলিনী, আমি আমার বইয়ের বিষয়বস্তু পরিবর্তন করব। হে গাইস, হয়েছে তোমাদের? না, আসলে মনে হচ্ছে সবে শুরু করেছি। আমি কি এখানে আরো কিছুক্ষণ থাকতে পারি? হ্যাঁ অবশ্যই, তোমরা তোমাদের উত্তর এখানে পাচ্ছ জেনে ভালো লাগলো। তুমি কি ধর্ম মহাসভার ঘটনাটা ওনাকে বলেছো? না, এখনো বলিনি। ওয়েট, ধর্ম মহাসভা? উনি আমন্ত্রিত ছিলেন? সেটা তো বেশ সম্মানের ব্যাপার। হ্যাঁ, কিন্তু উনি যাননি। কেন? মাননীয় সম্মানীয় হিন্দু ধর্মের নেতা হিসেবে আপনার কাজ স্বীকৃত এবং প্রশংসিত। আমন্ত্রণ জানানো হয়েছে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, অগস্ট 93। নাও, আমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি আমার জায়গায় যাও। আমি স্বামীজি, কিন্তু আমি ওখানে কি বলবো? স্বামীজি, যদি আপনি দয়া করে কিছু লিখে দেন ভালো হয়। এবার তুমি ভারতে ফিরে যাও এবং সংগঠনের দায়িত্ব নাও। তেজময়, আমি নিশ্চিত তুমি সফল হবে। মাহা, মাহা, তোমার মনে আছে ওই ইয়াং ফটোগ্রাফার অঞ্জলি সিংকে, যিনি গুরুদেবের এই অসাধারণ ছবিগুলো তুলেছিলেন? তিনি গুরুদেবকে চিঠি লিখে জানিয়েছিলেন যে তিনি ইউএস গিয়ে গুরুদেবের কিছু দুর্মূল্য ছবি তুলতে চান বিশ্ব ধর্ম সংসদে। বুঝতে পেরেছি। কিন্তু স্বামীজি ওনার অসুস্থতার কারণে যেতে পারেননি, তাই না? এতে নিশ্চয়ই উনি খুব হতাশ হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু গুরুদেবও তাকে চিঠি পাঠিয়েছিলেন আর বলেছিলেন তুমি দিল্লিতেই থাকো, 6ই অগস্ট তুমি যে দুর্মূল্য ছবিগুলো চাইছো সেগুলো পেয়ে যাবে। ও আচ্ছা, কিন্তু কিভাবে? উনি তো আমেরিকায় ছিলেন। হ্যাঁ ছিলেন। এসো, একটা জিনিস দেখাচ্ছি। আর এইগুলোই সেই ছবি যা গুরুদেব অঞ্জলিকে কথা দিয়েছিলেন। 6 অগস্ট 1993।
the state of pure consciousness. End all limitations of a mortal in you. Your sorrows and imperfections are your own choice. End them all right away. You can. You must. নলিনী, কি ব্যাপার বলো তো? আমরা কোথায় যাচ্ছি? গুরুজি, আমি আপনাকে যার কথা বলেছিলাম তাকে আমার সঙ্গে নিয়ে এসেছি। ওই যে ওখানে বসে আছে। মাহা, মাহা। তাহলে অনুসন্ধানের শেষ পর্যায়ে মনের পরিবর্তন হলো? হ্যাঁ স্বামীজি, আমি ওনার শিক্ষার দ্বারা খুবই মুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছি। স্বামী আই এম সরি, গুরুদেবের দ্বারা। আমার ধারণাগুলো স্পষ্ট করতে আমি কিছু ছবি এঁকেছি। কিছু মনে না করলে স্বামীজি, আমি আপনাকে দেখাতে চাই এগুলো। এগুলো একদমই রাফ স্কেচ, এতে আরও কাজ করা বাকি আছে। স্বামীজি, আমার এখানে আসার উদ্দেশ্য অন্য ছিল, কিন্তু আমি সম্পূর্ণ হারিয়ে গেলাম। মানে আমি প্রচণ্ড কনফিউজড এখন। চলতে শুরু করো, পথ ঠিকই খুঁজে পেয়ে যাবে। আর আমি শুধুমাত্র তোমার বইয়ের কথাই বলছি না। ও গুরুদেবের কাহিনী শুনে এতই ইন্সপায়ার্ড হয়েছে যে ও গুরুদেবকে নিয়ে একটা বই লিখতে চায়। স্বামীজি, স্বামীজি, আমার একটি প্রশ্ন আছে। আপনার কেমন লাগে ওনার আসনে বসে? আমি ওনার আসনে নেই, ওনার চরণে আছি। जीवन का अवलंबन है बस एक यही मेरा बल है गुरुदेव तव महनीय कृपा।
रक्षक